ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল। বলো কথা কেশরী। একদম ফার্স্ট ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। হকার ইস্যুতে মুখ্যমন্ত্রীর বার্তার পরই আজ বৈঠকে হাই পাওয়ার কমিটি। কলকাতা পুরসভার বৈঠক ডাকলেন মেয়র ফিরহাদ হাকিম, থাকবেন অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমার, থাকবেন পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা। এই বৈঠকে যেমন আমাদের নজর থাকছে, এর পাশাপাশি আরো একটা খবর, সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের 1 মাস সময় দিলেও সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বোলপুর শহরে দখলদার উচ্ছেদ অভিযান। বোলপুর পুরসভা এলাকায় উচ্ছেদের নামলো বুলডোজার। পুরো কর্তৃপক্ষের দাবি মাইকিং করে আগেই জানিয়ে দেওয়া হয় এই অভিযান সম্পর্কে। আরো একটা খবর দিয়ে আপনাদের থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কোচবিহারে মধ্যযুগীয় বর্বরতা, মহিলাকে বিবস্ত্র করে মারধর। মহিলা বিজেপির সমর্থক হওয়ায় মারধরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। মাথাভাঙার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়, নিন্দায় সরব বিজেপি। মালবিয়ার টুইটে উল্লেখ করে ঘটনার নিন্দায় জাতীয় মহিলা কমিশনও। আরো একটা খবর দিয়ে আপনাদের ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে। 2 বিধায়কের শপথ জটে নয়া মোড়। জট কাটাতে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ফোন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। উপরাষ্ট্রপতিকে এ বিষয়ে হস্তক্ষেপের আবেদন স্পিকারের। আজও বিধানসভার শপথ নিতে চেয়ে ধর্নায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার। ফিফথ ব্রেকিং নিউজ আরো একটা খবর দিয়ে আপনাদের। জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জামিনের আবেদন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি মামলায় নেতা হেমন্তকে গ্রেপ্তার করে ইডি। 5 মাস পর জামিনে মুক্তি পেতে চলেছেন জেলবন্দি হেমন্ত। 5 খবর আপনাদেরকে দিলাম, ব্রেকিং নিউজ আপনাদেরকে দিলাম। এর পাশাপাশি আমাদেরকে এই মুহূর্তে কোন খবরে নজর রাখা উচিত? অনির্বাণ, কোন খবর মনে হয়? আমার মনে হয় হকার ইস্যু থেকে তো বেরোনো একদমই আমরা যেতে পারছি না। চেষ্টা করেন, প্রতিদিন নতুন নতুন ডেভেলপমেন্ট হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর বার্তার পরে আজকেই কিন্তু বৈঠকে বসছে হাই পাওয়ার্ড কমিটি। ফিরহাদ হাকিমের ডাকে বৈঠকে আছেন অরূপ বিশ্বাস, মলয় ঘটক, দেবাশিস কুমার সহ পুলিশের উচ্চ পর্যায়ের কর্তারা এবং 1 মাসের মধ্যে হকার সমস্যা সমাধানের উদ্যোগ এই বৈঠক থেকেই শুরু হবে বলে মনে করছি। হকারদের জন্য গোডাউন ও বিকল্প পুনর্বাসন দুদিক ক্ষতি দেখতে এই বৈঠক। তনিষ্ঠা, আমরা আরো জানি আমাদের সহকর্মী কে আছেন, একদম সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত, এই যে হাই পাওয়ার কমিটি, এতজন হেভিওয়েট নেতারা রয়েছেন, সেক্ষেত্রে এই কমিটি কিভাবে কাজ করতে চলেছে একটু যদি ইলাবোরেটলি বলো। একদমই, দেখো, কলকাতা পুরসভা কিন্তু ইতিমধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই মতো কাজ করা শুরু করে দিয়েছে। গতকাল রাতেই নিউ মার্কেট, হক মার্কেট এবং ধর্মতলা চত্বর খতিয়ে দেখার জন্য এবং সমীক্ষা করার জন্য 2টো টিম তৈরি করা হয়েছে, যারা মূলত হকাররা কোথায় কোথায় বসবেন, কিভাবে বসবেন, কতটা অংশ ছাড়বেন এবং কার কার নাম রয়েছে নথিভুক্ত হকারদের তালিকায়, তা নিয়ে একটি টিম তৈরি করেছে, সেটা তারা খতিয়ে দেবে, এই 2টো টিম। অন্যদিকে আজ সকাল থেকে দেবাশিস কুমার, তিনিও নিজেও পথে নেমেছেন, গড়িয়াহাট মার্কেটে বিভিন্ন হকারদের সঙ্গে কথা বলছেন। আজকে যে হাইপার কমিটি বৈঠকে বসতে চলেছেন, তাতে কিন্তু মূলত রূপরেখা স্থির হবে যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে কোনটা করা যাবে, কোথায় কোথায় প্রতিবন্ধকতা রয়েছে, অর্থাৎ সেই প্রতিবন্ধকতাগুলোকে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো কিন্তু আজ বৈঠকের মধ্যে আলোচনা হবে। সায়ন্ত, তোমাকে আমি স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করতে চাই। দেখো, এরকম হকার উচ্ছেদ আমরা অপারেশন সানশাইনের সময় 96 সালে দেখেছিলাম, 2000 সালে আবার জেকে সেই। তুমি তো সিভিক অ্যাফেয়ার্স খুব মন দিয়ে কভার করো, তুমি আমাদের বলো তো, কলকাতাবাসীর অনেকেই মনে করছেন যে এইটা একটা চলবে, 1 মাস ধরে চলবে হাই পাওয়ার্ড কমিটি, নানা রকম মিটিং মিছিল নানা রকম হবে, রেকমেন্ডেশন হবে, কয়েক মাস বাদে আবার জেকে সেই পুজোর বাদ্যি ঢাকে কাঠি পড়বে, আবার কলকাতা কল্লোলিনী হকারময় হয়ে বিরাজমান থাকবে। তোমার কি এক্সপিরিয়েন্স বলো, কি হতে চলেছে? দেখো, কলকাতা পুরসভায় প্রায় 2,75,000 হকার রয়েছে। সেই হকারগুলিকে 1 মাসের মধ্যে যা অবস্থান, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে, তাতে 1 মাসের মধ্যে পাল্টে ফেলা সম্ভব নয়। কারণ কলকাতা পুরসভার হকারদের মধ্যেই অনিশ্চয়তা রয়েছে যে তারা বসবেন কোথায়, যে গোডাউনের কথা বলা হচ্ছে, যে জায়গার কথা বলা হচ্ছে, সেটা আদৌ কোথায় হবে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে উত্তর কলকাতার হকারদের দক্ষিণ কলকাতার স্থানান্তর করার কথা বলা হচ্ছে, আবার দক্ষিণ কলকাতার হকারদের মধ্য কলকাতায়। এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন উঠছে তাদের মধ্যে যে হচ্ছেটা কি। এভাবে হকারদের বিভিন্ন জায়গায় যদি স্থানান্তর করা হয়, তাহলে কিন্তু সেই জায়গায় যারা পুরনো হকার তারা কিন্তু নতুন হকারদের মেনে নিতে পারবে না, আর এই জায়গায় কিন্তু নতুন করে জটিলতা তৈরি হবে। স্বাভাবিকভাবেই কলকাতায় 1 মাস 1.5 মাসের মধ্যে পরিস্থিতি পাল্টে যাবে, এটা ভাবা আর যারা কলকাতা পুরসভার অন্দরমহলে আছে তারাও ভাবতে পারছেন না। তারা কিন্তু বলছেন চেষ্টা করা হবে, কিন্তু কতটা বাস্তবায়ন হবে সেটা কিন্তু রাস্তায় নামলেই বোঝা যাবে। অন্যদিকে আরেকটা বিষয়,
কলকাতা পুরসভার যে তরফে যেটা জানানো হচ্ছে যে বিভিন্ন হকার জোন বা হকার এরিয়া যেটা বলা হচ্ছে সেখানে যদি সরিয়েও দেওয়া হয় তাহলে কিন্তু রাজনৈতিকভাবে 1 মাস 1.5 মাস পর কিন্তু আবারও নতুন করে সেখানে হকার বসবে, কারণ 2-2.5 মাস পরে কতটা নজরদারি থাকবে যা এখন রয়েছে তা নিয়ে কিন্তু চিন্তা রয়েছে কলকাতা পুরসভার যে পার্কিং এবং অবশ্যই সেদিকে নজর থাকবে। অনির্বাণ, তার মধ্যেই আমরা জানতে পারছি যে ইনফরমেশন আসছে যে গড়িয়াহাটে ইতিমধ্যেই সার্ভে টিম তারা নেমে পড়েছে। অবশ্যই এই খবরে তো আমাদের নজর থাকছে, কিন্তু এই যে 2 বিধায়ক তাদের শপথ নিয়ে তো জট কাটছে না। সত্যি কি হচ্ছে বলো তো নিশ্চয়ই সার্কাস হচ্ছে না নাটক হচ্ছে না একটা বিধানসভায় 2জন এমএলএ নয়া নির্বাচিত এমএলএ শপথ নেবেন, তাকে ঘিরে এত জট কিসের? এবং আজকে জটে কিন্তু একটা নয়া মোড় হয়েছে এই 2 বিধায়কের শপথ ঘিরে। জট কাটাতেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। উপরাষ্ট্রপতির সঙ্গে বিষয়টা নিয়ে ফোনে কথা স্পিকারের, এবং জগদীপ ধনখড়কে বিষয়টিতে হস্তক্ষেপের আবেদন স্পিকারের। আজও বিধানসভায় শপথ নিতেছে ধর্নায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। এক্স্যাক্টলি কি হচ্ছে তো নিষ্ঠা, আমাদের একটু ভালোভাবে জানা দরকার এক্স্যাক্টলি কি হতে চলেছে। কথা বলো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলি। প্রদীপ্ত, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আবেদন তো করছেন স্পিকার, কিন্তু আদৌ কি এই সমস্যার এই জট খুলবে? মানে তার জন্য কি পদক্ষেপ করা হচ্ছে বা কি এখন অবধি স্ট্যাটাসটা কি রয়েছে সেটা জানবো তোমার। দেখো, জট তো খুলছে না, বরং জট আরও পাকছে বলা যায়। তার কারণ চিঠি চাপাটি যা হওয়ার হচ্ছে, কিন্তু তার মধ্যে কোথাও কোনো ইতিবাচক কোনো অবস্থান সেই অর্থে দেখা যাচ্ছে না। আজকে যে অবস্থান ছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেনদের, সেই অবস্থান শেষ হয়েছে এবং তারা এই যে ধর্না বা তারা B.R. আম্বেদকরের মূর্তিতে দিচ্ছিলেন সেখান থেকে চলে যাবেন আর অল্প সময়ের মধ্যে, এবং আগামীকালও তাদের ধর্না কর্মসূচি চলবে। কিন্তু এই জট না কাটলে কিভাবে আপনারা পরিষেবা দেবেন? এটা তো মাননীয় রাজ্যপাল বলতে পারবেন, বা উনি হয়তো বলতে পারবেন না, কারণ উনি তো নমিনেটেড। কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে, সেই জন্যই আমরা মানুষের কাছে এটাই মানে দুর্ভাগ্য যে মানুষকে, আজ বাংলার মানুষকে এবং আমাদের সকলকেই এই দিন দেখতে হচ্ছে গণতন্ত্রের যে অবস্থায় নিয়ে তারা পর্যায়ে নিয়ে এসেছেন, এবং মানুষকে পরিষেবা দিতে না পারাটা আমাদের খুব খারাপ লাগছে। কতদিন অপেক্ষা করবে সেটা উনিই বলতে পারবেন, আমরা তো বলতে পারবো না। টার্ম শেষ হতে আরও 1.5 বছর বাকি, 1.5 বছর না শেষ হয়ে যায়, সেটাই ভয়। দেখো, আশঙ্কার কথা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে 1.5 বছর না শেষ হয়ে যায় এইভাবে শপথ না নিতে, এবং সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উদ্যোগ নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি কথা বলেছেন। প্রদীপ্ত, তুমি আমাদের একটা কথা বলো, তুমি সায়ন্তিকার সঙ্গে কথা বলেছো, খুব ভালো সেটা কথা হয়েছে, কিন্তু আমাদের যেটা জানার পশ্চিমবঙ্গবাসী এবং সাংবাদিক হিসেবে আমাদের জানা একটা তো নর্ম থাকবে, একটা তো পার্টিকুলার প্রসিজিওর থাকবে। একজন এমএলএ নির্বাচিত হলেন, একটা সার্টিফিকেট পেলেন, রিটার্নিং অফিসার দিলেন এবং তিনি এমএলএ হিসেবে শপথ নেবেন। এটাই তো দস্তুর, এত দিন ধরে হয়ে আসছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। তো জটটা পাকলো কোথায়, কেন পাকলো, কে পাকালেন জটটা? দেখো, এই জটের ক্ষেত্রে প্রথমত এটার যদি একটু পিছনে আমরা হাঁটি তাহলে আমরা দেখব যে প্রথমে বিধানসভার অধ্যক্ষ তিনি একটি চিঠি দেন রাজভবনকে, এবং তারপর রাজভবনের তরফ থেকে কমিউনিকেশন করা হয়। একদিন রাজভবনের তরফ থেকে একটা বিচিত্র চিঠি এখানে আসে, অন্তত বিধানসভা সেভাবেই ব্যাখ্যা করেছিল যে প্রবীণ বিধায়ক কারা আছেন, নবীন বিধায়ক কে আছেন, তপশিলি জাতির বিধায়ক কে নবীন রয়েছেন, এই সমস্ত বিষয় নিয়ে তারপরে বিধানসভার সঙ্গে আবারও কমিউনিকেশন হয় রাজভবনে। রাজভবন চেয়েছিল 26 তারিখ দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হোক, কিন্তু রাজ্যপাল বলেছিলেন কোনো মনোনীত ব্যক্তিকে দিয়ে করাবেন। আর এই জায়গাতেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেনদের আপত্তি বা তাদের যে দল রয়েছে সেই দলের তাদের বক্তব্য মনোনীত সদস্যের নামটা কেন রাজ্যপাল সেই সময় লেখাননি, এবং যদি তিনি লিখতেন তাহলে এতদিনে গোটা শপথের যে প্রক্রিয়া নিয়ে জটিলতা চলছিল সেই জটিলতা কেটে গিয়ে তারা শপথ নিতে। প্রদীপ্ত, এবার তো ঠিক আছে, তুমি যেটা শুরুতেই বললে ফোনাফোনি চিঠি চাপাটি হলো, তো এবারে এক্স্যাক্টলি কি হতে চলেছে আর কি, মানে এই জটটা কি আদৌ কাটবে না এই সার্কাসটা চলতে থাকবে?
দেখো, জট কাটার ক্ষেত্রে কিন্তু নমনীয় মনোভাব কোথাও দুপক্ষের মধ্যে কাউকে একজনকে নিতে হবে। তবে সংবিধান অনুযায়ী রাজ্যপালের হাতেই ক্ষমতা ন্যস্ত রয়েছে যে রাজ্যপাল কাকে দিয়ে তিনি শপথ বাক্য পাঠ করাবেন বা তিনি নিজে করবেন কিনা এই বিষয়ে যদি রাজ্যপাল কোনো ইতিবাচক পদক্ষেপ করেন তাহলে হয়তো দ্রুত এই যে জটটা রয়েছে সেই জট কাটবে, তা না হলে কিন্তু জট কাটার অন্তত কোনো সম্ভাবনা নেই। বিধানসভার তরফ থেকে কিছুটা তারা নমনীয় হয়েছেন। গতকাল আমরা দেখেছি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে একটা চিঠি দেন যে যত দ্রুত সম্ভব আপনি শপথ বাক্য পাঠ করান, কিন্তু বিধানসভায় এসে করান এবং যত দ্রুত সম্ভব। এরপর কিন্তু রাজভবনের তরফ থেকে পাল্টা কোনো চিঠি এখনো পর্যন্ত বিধানসভার কাছে এসে পৌঁছায়নি। ঘটনা ঘটেছে যেখানে তুমি দেখেছো যে একজন বিধায়ক বা দুজন বিধায়ক যাই হোক না কেন তাদের শপথ গ্রহণ নিয়ে এতটা জট পাকাচ্ছে, এত দূর জল গড়াচ্ছে, এরকম কি হয়েছে খুব রিসেন্টলি? দেখো, এই ঘটনা কিন্তু মূলত 2021 সালের পর থেকে আমরা দেখেছিলাম। সেটা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ ঘিরে বেশ কয়েকদিন জটিলতার পর কিন্তু জগদীপ ধনখড় এই বিধানসভাতে আসেন এবং বিধানসভাতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জাকির হোসেনদের তিনি শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে সিভি আনন্দ বোসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, নির্মল চন্দ্র রায়ের ক্ষেত্রেও একই রকম একটা দড়ি টানাটানি। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল যে ধন্যবাদ প্রদীপ্ত, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমার ধারণা এই চিঠি চাপাটি ফোনাফোনির শেষে হয়তো সুরঙ্গের শেষে একটা আলোর রেখা দেখতে পাবো আমার, তাই তো? অন্তত আমরা পশ্চিমবঙ্গভাষী হিসেবে আমাদের এটাই প্রার্থনা। এবং এই রাজনীতিকে ঘিরে কচকচানি এগুলো তো চলবেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।